প্রতি বছর সাগরে পুণ্যার্থীদের ভিড় থাকে চোখে পড়ার মতো। গঙ্গা যেখানে মোহনায় গিয়ে পড়েছে, সেই স্থানে সারা বছরই ভিড় জমান পুণ্যার্থীরা। কলকাতা বা অন্য জেলা থেকে সড়ক ও নদীপথে পেরিয়েই পৌঁছতে হয় সাগরে। এবার সেই পথ আরও সহজ করতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। মুড়িগঙ্গার উপর দিয়ে তৈরি হবে সেতু। বুধবার রাজ্য বাজেটে সেতুর জন্য বরাদ্দ হলো 500 কোটি টাকা। মুড়িগঙ্গা নদীতে পলি পড়ার কারণে বছরের বেশিরভাগ দিন ভাটার সময় গড়ে 4 থেকে 5 ঘন্টা বন্ধ রাখতে হয় ভেসেল পরিষেবা। প্রতিনিয়ত চরম ভোগান্তিতে পড়তে হয় গঙ্গাসাগর দ্বীপের বাসিন্দা থেকে শুরু করে তীর্থযাত্রীদের। এবার সেই ভোগান্তির অবসান ঘটতে চলেছে। আগেই রাজ্য সরকার ঘোষণা করেছেন মুড়িগঙ্গা নদীর ওপর তৈরি করা হবে গঙ্গাসাগর সেতু। এবার রাজ্য বাজেটে এই গঙ্গাসাগর সেতু নির্মাণে প্রথম দফায় 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ফি বাড়ি গঙ্গাসাগর মেলায় যাতায়াতের জন্য জলপথের ওপরেই নির্ভর করতে হয় পুণ্যার্থীদের। গঙ্গার জোয়ার ভাটার জেরে অনেক সময় ঘন্টার পর ঘন্টা অপেক্ষাও করতে হয়। তাই মুড়িগঙ্গা নদীর ওপর সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেই দাবি মেনেই মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরি করতে চলেছে রাজ্য। নির্মাণ হলে প্রথম কথা, যারা নিত্য যাতায়াত করে, ওপারে অফিস আছে, মেডিকেল সার্ভিস আছে, স্কুল কলেজ যারা যাতায়াত করে এপার থেকে ওপার, তারা টাইমে পৌঁছতে পারবে। কারণ এখন যে প্রবলেমটা হয়ে আছে, জোয়ার ভাটার ওপর নির্ভর, পলি কাটা হয়, 2 মাস পর সেই পলি আবার চলে আসে, যার ফলে ঠিকমতো সার্ভিস পাওয়া যায় না। ব্রিজ হলে এই সমস্যাগুলো চিরতরে মিটে যাবে। ডাইরেক্ট ধর্মতলা বা কলকাতা থেকে যে কোনো বাস একদম যারা তীর্থযাত্রী বা রেগুলার সার্ভিস করে বোট হয়েতে তারা ডাইরেক্ট গঙ্গাসাগর ঢুকতে পারবে। না, একটা ভালো প্রক্রিয়া, যাতে আমাদের এই আজকে সবাই দাঁড়িয়ে আছে লঞ্চে যাওয়ার জন্য, কিন্তু ওটা হলে তো আমরা সরাসরি ওখানে পৌঁছে যেতে পারতাম, সময়টা অনেক কম লাগতো এবং অনেক সুবিধা হবে। প্রক্রিয়াটা ভালো গভর্নমেন্টের যে এটা নিয়েছে। লট নম্বর 8 থেকে কচুবেড়িয়া পর্যন্ত মুড়িগঙ্গা নদীর ওপরে 4 লেনের সেতু হবে। সেতুর দৈর্ঘ্য হবে প্রায় 3 কিলোমিটার। প্রশাসন সূত্রে খবর, অত্যাধুনিক এই ব্রিজ তৈরি করতে সময় লাগবে প্রায় 4 বছর। কচুবেড়িয়া জেটি ঘাটের ওপর দিয়ে সেতু সোজা যাবে কাকদ্বীপের আশ্রম মোড়। সেতু তৈরিকে প্রায় 12.97 একর জমি কিনতে হয়েছে রাজ্যকে। কাকদ্বীপ অংশে 7.95 একর জমি এবং কচুবেড়িয়া অংশে 5.01 একর জমি কিনেছে রাজ্য। সর্বমোট খরচ হবে প্রায় 1500 কোটি টাকা। প্রথম দফায় 500 কোটি টাকা বরাদ্দ করা হলো এই সেতু নির্মাণে। সেতু নির্মাণ হলে বিচ্ছিন্ন দ্বীপ গঙ্গাসাগর মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে যাবে। অন্যদিকে নিত্যযাত্রী থেকে শুরু করে গঙ্গাসাগরের কপিলমুনি আশ্রম দর্শনে আসা তীর্থযাত্রীদের যাতায়াতের পথ আরও সুগম হয়ে উঠবে। যদিও এই সেতু প্রথমে তৈরির কথা ছিল কেন্দ্রীয় সরকারের, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ ছিল শেষ পর্যন্ত কোনো ইতিবাচক পদক্ষেপ কেন্দ্র করেনি। তাই রাজ্য সরকারই এই সেতু বানানোর উদ্যোগ নেয়। এখন গঙ্গাসাগরে মুড়িগঙ্গা নদীর ওপর সেতু তৈরি হওয়া কেবলমাত্র সময়ের অপেক্ষা। গঙ্গাসাগর থেকে কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। রাজ্য বাজেটে নদী বাঁধে বরাদ্দ 200 কোটি টাকা। নদী বন্ধন প্রকল্প চালু হওয়ায় খুশির হাওয়া সুন্দরবনে। রাজ্য সরকারকে ধন্যবাদ নদী বাঁচাও কমিটির। প্রাকৃতিক বিপর্যয়ে বারে বারেই ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবনবাসী। দুর্যোগের সময় বাঁধ ভেঙে ঢোকে নোনা জল, প্লাবিত হয় বাঁধ লাগোয়া ঘরবাড়ি, পুকুর, চাষের জমি। ভাঙন আতঙ্ক পিছু ছাড়ে না প্রত্যন্ত মানুষদের। নদীবাঁধ সংস্কারের দাবিও করে তারা। বসিরহাট মহকুমার সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, হাসনাবাদ, হারোয়া, মিনাখা সহ 10টি ব্লকে নদীমাতৃক এলাকা রয়েছে। সুন্দরবনের ইছামতি, কালিন্দী, রায়মঙ্গল, ডাসা, গৌরেশ্বর, বিদ্যাধরী সহ মোট প্রায় 800 কিলোমিটার নদী বাঁধ রয়েছে। তার মধ্যে 95 কিলোমিটার কংক্রিটের বাঁধ হয়েছে, বাকিটা এখনো হয়নি বলে অভিযোগ। নদীপথ সংস্কারে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। এবার রাজ্য বাজেটে নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দ হয়েছে। খুশি স্থানীয়রা। নদী বাঁচাও কমিটির সদস্যরা জানান, একদিকে ম্যানগ্রোভের চারা, অন্যদিকে নদী বাঁধের সংস্কারের জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন চলছিল। আজ তার সুফল মিলেছে। সুন্দরবনের 800 কিলোমিটার রাস্তা নির্মাণের ক্ষেত্রে, সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত অপ্রয়োজনীয় টাকা। আমরা মনে করি ধারাবাহিক আন্দোলনের পরে সরকার একটা দৃষ্টি দিয়েছে এবং কিছু টাকা বরাদ্দ করেছে। এটা আন্দোলনের একটা জয়। এই জয়ে
আমাদের কমিটি আমরা খুশি, কিন্তু এটা খুব প্রয়োজনীয় তুলে কম। এই নদী বাঁধ সংরক্ষণের দায়িত্ব কেন্দ্র এবং রাজ্য সরকারের যোগ্য তালিকাভুক্ত, ফলে রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকারও প্রয়োজন মতো এই টাকাটা বরাদ্দ করুক। শাখা নদীগুলোর উপরে শত শত বাড়ি হয়ে গিয়েছে, নদীতে জল এদিক ওদিক চলছে না, অর্থাৎ জোয়ার ভাটা খেলছে না। এবং দেখা যাচ্ছে ম্যানগ্রোভের জন্যে বহুবার টাকা আসছে, কিন্তু দেখা যাচ্ছে কিছুদিন পরে সেই ম্যানগ্রোভ রোপণ হচ্ছে না, সেখানে শুধু জল। সুন্দরবনের প্রায় ৩,৫০০ কিলোমিটার বিস্তীর্ণ নদী এবং সমুদ্র বাঁধ রয়েছে, যার মধ্যে ১,৫০০ থেকে ২,০০০ কিলোমিটার বাঁধের বেহাল অবস্থা। উপকূলের বাসিন্দাদের অভিযোগ, বহুবার বহু দপ্তরে আবেদন জানিয়েও সেই বেহাল বাঁধ মেরামত করা হয় না। কোনো সময় চোখের আড়ালে বিভিন্ন দপ্তরের তরফ থেকে সেই বাঁধগুলিতে কয়েক বস্তা মাটি কিংবা কিছু বল্লা পুঁতে দিয়েই চলে যাওয়া হয়, কিন্তু পার্মানেন্ট নেচারের বাঁধ নির্মাণ হচ্ছে না। স্বাভাবিকভাবেই দিনের পর দিন, বিশেষত বর্ষার সময়ে দুর্ভোগে ভুগতে হয় উপকূলের বাসিন্দাদের, ওড়ে তাদের রাতের ঘুম। ক্ষয়ক্ষতি বলতে এই তো ঘরদর ভেঙে হয়েছে, আবার তো টিনের ঘর করে আমরা আছি, বসবাস করে আছি। আর এত কষ্ট, এত মানে আমরা এসে আছি, সে বলার মতন না। কাজ যদি করে ওরা টাকা দিয়ে তাহলে হবে, নিলে না যদি করে ওরা কি করবো? ওদের উপরে সবকিছু, ওরা যারা কাজ করতে আসে ওদের কাছে সব। এবারের বাজেটে টাকা বরাদ্দের পরে আশার আলো দেখছেন সুন্দরবনের বাঁধ লাগোয়া গ্রামের বাসিন্দারা। উপকূলের বাসিন্দাদের দীর্ঘদিনের ক্ষোভ কি এবার মেটাতে পারবে সরকার, তা বলবে সময়। সুন্দরবন থেকে সঞ্জিত চক্রবর্তী ও কোয়েল মণ্ডল, কলকাতা টিভি। রাজ্য বিধানসভায় পেশ হয়েছে সুপরিকল্পিত বাজেট। সরকারি কর্মী থেকে প্রান্তিক কৃষক, বন্যা রোধে পদক্ষেপ করতে রাস্তাঘাটের উন্নয়ন। বাজেটে বড় ঘোষণা হয়েছে মাদ্রাসা শিক্ষার আধুনিকরণেও। আর এই ইস্যু নিয়ে তাদের চিরাচরিত স্বভাব মতো রাজ্য সরকারকে কটাক্ষ শুরু করেছে বিজেপি। কেন্দ্রীয় বাজেটের পাল্টা প্রসঙ্গ টেনে কেন্দ্রকে আপাদমস্তক তুলোধনা অভিষেকের। বিধানসভা ভোটের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ হয়েছে বুধবার। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে ঘাটাল মাস্টার প্ল্যান, পথশ্রী থেকে বাংলার বাড়ি, একাধিক প্রকল্পে অর্থ বরাদ্দ রাজ্য বাজেটে। ২০২৫-২৬ অর্থবর্ষে রাজ্য বাজেটে সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরকে ৫,৬০২.২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আর এই বিষয় নিয়েই রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। সংখ্যালঘু খাতে এত অর্থ বরাদ্দ কেন? এই ইস্যু নিয়ে রাজনৈতিক খেলা শুরু করে দিয়েছে বিজেপি। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, তোষামত এবং ভোট ব্যাংকের রাজনীতি করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাল্টা সুকান্তকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি, জাতপাত ও ধর্মের রাজনীতি করে বিজেপি মুখ থুবড়ে পড়েছে। ৪৪,০০০ কোটি টাকা পঞ্চায়েত দপ্তরকে বরাদ্দ করেছে, এর মধ্যে কি জাত দেখে, ধর্ম দেখে বরাদ্দ করা হয়েছে? ওনাকে প্রশ্ন করুন যে পিডব্লিউডি ডিপার্টমেন্টকে বা শিক্ষা দপ্তরকে ৪০,০০০ কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার, এটা কি জাত দেখে, ধর্ম দেখে করা হচ্ছে? আর মাইনরিটি ডিপার্টমেন্টের ক্ষেত্রে বিজেপি বাজেট ১৫৭৫ কোটি টাকা থেকে ৬৮২ কোটি টাকা হয়েছে কেন? ৫৬% কমেছে কেন? মাইনরিটিরা ভোট দেয় না বলে? তাহলে এটা কি ভোট দিলে লাড্ডু আর ভোট না দিলে বঞ্চনা? আগামী বছর ভোটের দিকে তাকিয়ে পুরোপুরি ক্ষয়রাতি বাজেটের পথে হাঁটেনি রাজ্য সরকার। লক্ষ্মীর ভান্ডারের মতো সফল মডেলে ভাতার পরিমাণ বাড়ানো হয়নি। একাধিক যে জনকল্যাণমূলক প্রকল্পে বরাদ্দ বাড়ানোর আশা করা হয়েছিল, চোখ কান বুজে সেই পথে হাঁটেনি তৃণমূল সরকার। সরকারি কর্মী থেকে প্রান্তিক কৃষক, বন্যা রোধে পদক্ষেপ থেকে রাস্তাঘাটের উন্নয়ন, রাজ্যের যা সমস্যা ছিল প্রায় সবকিছুই সমাধানের চেষ্টা হয়েছে এই বাজেটে। কলকাতা টিভি। বাজেটে সর্বোচ্চ বরাদ্দ গ্রামোন্নয়নে। পুরো এলাকার তুলনায় শাসক শিবিরের মন জুড়ে গ্রাম। প্রতিটি পাতায় নির্বাচনী সমীকরণ। গ্রামের মত পেতে মরিয়া তৃণমূল। ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তাই গ্রামান্নয়নে কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায়। পাখির চোখ ২৬-এর নির্বাচন, শেষ পূর্ণাঙ্গ বাজেটে ঢালাও বরাদ্দ। পঞ্চায়েত ও গ্রামোন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ মমতা সরকারের।
গ্রামের উন্নয়নের জন্য বরাদ্দ হয়েছে 44,139 কোটি 65 লক্ষ টাকা। সেখানে পুর ও নগরোন্নয়ন বিভাগে বরাদ্দ 13,381 কোটি 68 লক্ষ টাকা। 2025-26 বাজেটে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন ছাড়া আর কোনো ক্ষেত্রে এত বিপুল বরাদ্দ করেনি রাজ্য সরকার। আসন্ন নির্বাচনে তবে কি গ্রামের উন্নয়নকেই হাতিয়ার করতে চাইছেন মুখ্যমন্ত্রী? কাদের মন জিততে চায় তৃণমূল? বিধানসভার 294 আসনের বেশিরভাগ কেন্দ্রই গ্রামে। 170 থেকে 180টি গ্রামীণ আসনের ভোটই প্রতিবার নির্বাচনের মোড় ঘোরায়। তাই বাজেটে গ্রামোন্নয়নে বিশেষ নজর থাকবে বলেই আশা করা হয়েছিল, আর সেই মুখও রাখল মমতা সরকার। পথশ্রী, কর্মশ্রী, বাংলার বাড়ি সহ একাধিক গ্রাম কেন্দ্রিক প্রকল্পে বিপুল বরাদ্দের কথা জানান অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পথশ্রী প্রকল্পে আরো 1500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে বরাদ্দ বেড়েছে 9,600 কোটি টাকা। চলতি অর্থবর্ষে 12 লক্ষ পরিবারকে পাকা বাড়ি নির্মাণের টাকা দেওয়া হয়েছে। আগামী অর্থবর্ষে এই টাকা পাবে আরো 16 লক্ষ পরিবার। কৃষি বিভাগে 10,000 কোটি, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। নতুন নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। প্রতি বছর বর্ষায় নদী ভাঙনের জেরে গ্রামাঞ্চলে প্রবল ক্ষয়ক্ষতি হয়। সে কথা মাথায় রেখে এবারের বাজেটে নদী বন্ধন প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও প্রতিবারই প্রধানমন্ত্রীর যোজনাগুলির পাল্টা প্রকল্পে রাজ্যবাসীর মন জয় করেছে তৃণমূল সরকার। আবাস যোজনার পাল্টা বাংলার বাড়ি প্রকল্প হিট করেছে গ্রামে, এমনই দাবি শাসক শিবিরের। আরজি করের আন্দোলন শহরে প্রভাব ফেললেও গ্রামে যে তার ছাপ তেমন পড়েনি তা 6 কেন্দ্রের উপনির্বাচনই প্রমাণ করে দিয়েছে বলে দাবি তৃণমূলের। তাই গ্রামোন্নয়নে বিশেষ নজর দিয়ে প্রতিদান দিচ্ছে মমতা সরকার, যার প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনের ভোট বাক্সে, দাবি রাজনৈতিক মহলের। কলকাতা টিভি। সময় এখন একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। মেটা প্ল্যাটফর্মকে আইনি চিঠি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বেআইনিভাবে ফেসবুকের বায়ো বদলের অভিযোগ। বায়ো থেকে বাদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কথাটি ঘটনায় মেটাকে তদন্ত করে দেখার দাবি অভিষেকের আইনজীবীর। পরে ফেরানো হয় বাদ যাওয়া তথ্য। দুদিন আগেই দেখা গিয়েছিল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ফেসবুক পেজের বায়োতে দলের নাম নেই, শুধু লেখা রয়েছে সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়। যদিও তার এক্স হ্যান্ডেলে দলীয় পরিচয় ছিল। এরপরই গুঞ্জন ছড়ায়। তারপরেই জানা যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজের বায়ো থেকে গায়েব তথ্য। ফেসবুক পেজের বায়ো থেকে গায়েব তথ্য। মেটাকে লিগ্যাল নোটিশ অভিষেকের। এ বিষয়ে সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম ফেসবুক কর্তৃপক্ষকে আইনজীবীর মাধ্যমে আইনি নোটিশ পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ফেসবুকে তার অফিসিয়াল পেজে বেআইনিভাবে হস্তক্ষেপ করা হয়েছে, ফলে তার অ্যাকাউন্টের নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে। তার বায়ো অর্থাৎ পরিচিতি অংশ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয়টি মুছে ফেলা হয়েছে। চিঠিতে অভিষেক লেখেন, নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে এই ধরনের অবাঞ্ছিত হস্তক্ষেপ গুরুতর নিরাপত্তা লঙ্ঘনের শামিল। এতে রাজনৈতিক সুনাম ক্ষুণ্ণ হয়েছে। পাশাপাশি বহু নথি ও তথ্য বেহাত হওয়ারও আশঙ্কা তৈরি হয়েছে। অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বুধবার ভারতে ফেসবুকের গ্রিভান্স অফিসারকে আইনি চিঠি পাঠিয়ে বিষয়টির যথাযথ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। 7 দিনের মধ্যে এর জন্য ফেসবুক কর্তৃপক্ষ নিঃশর্ত ক্ষমা না চাইলে অভিষেক আইন অনুযায়ী পদক্ষেপ করবেন বলে নোটিশে জানানো হয়। নোটিশ পাঠানোর কয়েক ঘন্টার মধ্যেই অভিষেকের পেজে ফেরানো হয় বাদ যাওয়া তথ্য। কলকাতা টিভি। জেলা সারাদিন আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।